সামান্য বকা থেকে এমন কাঁদে, এটা জানলে আমি রাগটা যত কষ্টই হোক না কেন কন্ট্রোল করে রাখতাম। এই পুতুল, ওঠো না, ঘুমোচ্ছ? পুতুল চোখ খুলে ইমাদকে দেখে একটু পিছিয়ে গেল, তারপর সোজা হয়ে বসলো শোয়া থেকে উঠে। ইমাদের মুখটা কালো হয়ে আছে। অফিসের কাজের চাপে তার অবস্থাও নাজেহাল, তার উপর খাওয়া দাওয়াও করতে পারেনি। পুতুল হাত দিয়ে চোখ মুছে বিছানা থেকে নেমে চলে গেল রুম থেকে। সে ইমাদের সাথে কোনো কথা বলতে চাইছে না। ইমাদ পিছু পিছু রুম থেকে বের হয়ে দেখলো পুতুল মায়ের কাছে চলে গেছে। ওখান থেকে তো আর ধরে আনা সম্ভব না। এই ভেবে ইমাদ তার আলমারি খুললো। এসে সব জামা কাপড় মা ট্রলি ভরে পাঠিয়ে দেওয়ার পরেও পুরনো টি শার্ট আর জিন্স একটা রয়ে গেছে, সেটাই পরে নিল ইমাদ। এরপর ফ্রেশ হয়ে এসে ডাইনিং এর দিকে গেল। পুতুল বাবার পাতে ভাত বাড়ছে, মা তার প্লেট সাজিয়ে বসেছেন। ইমাদের প্লেট খালি দেখে তিনি নিজেই ওকে খাবার সার্ভ করে দিলেন। পুতুল বাবার পাতে ভাত আর মুরগির মাংস দিয়েই চলে গেছে রুমের দিকে। ইমাদ খেতে পারছে না, খাবার গলা দিয়ে নামছে না তার, কারণ সে জানে পুতুলও খায়নি। ইমাদ তার প্লেটটা নিয়ে রুমের দিকে চলে গেছে। সিনথিয়া তোমার ছেলেকে বিয়ে করলে বুঝি রাগ করতো না? এমন সারা দিন দাঁত কেলিয়ে হাসতো। তোমাকে কে বলে 1 চামচ দিতে? আমি আমার পুত্রবধূ নিয়ে কথা তুলছি, তুমি নিজের খাবার খাও না। কথার মাঝখান দিয়ে 1 চামচ না দিলে তোমার শান্তি হয় না, তাই না? আমি তো হজবরল যাই বলি তাই দোষ হয়ে যায়। যাই হোক, আমাকে মাংসের ঝোল দাও, বক বক না করে। এগুলো ইমাদের জন্য রেখেছি। ইমাদকে না সবে এগুলো মাংসের পিক দিলে? আরে ওগুলো তোমার ছেলে নিয়ে গেল না, সে একটুও খাবে না। দেখো, সব ওই ঢঙি মেয়েটাকে খাওয়াবে। তাহলে ইমাদের জন্য তো কিছু রাখতে হবে, তাই না? তাই তুমি যখন চাইছো এই বাটি থেকে ঝোল খাও, আলু খাবে না একদম, ওটা আমার বাটি। পুতুল চুপ করে বিছানার শেষ প্রান্তে বসে আছে হাঁটু ভাঁজ করে, চোখ তার ফ্লোরের উপর, চোখের পাতা ফেলছে না। ইমাদ দরজা ঠেলে ভেতরে ঢুকে মুখটা গম্ভীর করে ওর পাশে এসে বসলো। লোকমা বানাতে বানাতে বলল, সকালে হোটেলে নাস্তা করেছিলাম, পরোটা আর মিষ্টি। ভাজি শেষ হয়ে গিয়েছিল বলে শুধু মিষ্টি খেয়েছিলাম। এরপর থেকে কিছু খাওয়া হয়নি আমার, এখন পর্যন্ত না খেয়ে আছি আমি। তুমি যদি এখন না খাও তাহলে কিন্তু আমিও খাবো না। পুতুল হঠাৎ করে বসা থেকে শুয়ে পড়লো, টান দিয়ে কাঁথাটা মুড়িয়ে ফেলেছে। মানে সে খুব রেগে আছে। ইমাদ না খেলেও চলবে তার, এটাই বোঝাচ্ছে। ইমাদ রাগ করে প্লেট হাতে চলে আসলো রুম থেকে। ওই দেখো ইমাদ এসেছে, আয় বাবা বস, মাংস এগুলো তোর। ইমাদ মাংসের বাটিটার দিকে তাকিয়ে কপাল কুঁচকে চেয়ার টেনে বসলো, প্লেটটা ঠেলে দিয়ে বলল, পুতুল খাইনি, আমার খাবার আবারই রয়ে গেছে। ইমাদের মা ভেঙচি কেটে বললেন, ইমাদের বাবা, তুমি না আরো মাংস খেতে চেয়েছিলে? নাও এসব খাও। না থাক, তোমার মাংসের বাটি থেকে ঝোল যা নিয়েছিলাম তাতেই আমার হয়ে গেছে, ভাত শেষ। মিসেস রমক ছোট করে বললেন, মানে এত জলদি তোমার খাবার শেষ হয় কি করে? নিশ্চয়ই ঝোলের সাথে আলুও নিয়েছিলে, তোমাকে আমি চিনি না। ইয়ে মানে আলু 1 পিস নিয়েছিলাম আর একটা নেইনি, বিশ্বাস করো। মা বাবা আবারও ঝগড়ায় লেগে গেছেন। ইমাদ প্লেট ঢেকে রেখে হাত ধুয়ে চলে গেল আবার রুমের দিকে। রাত 10টা বেজে গেছে। ইমাদের বাসার ঘড়িটার সুন্দর টোনটা বাজতে শুরু হয়ে গেছে। ইমাদ রুমের আলো নিভিয়ে পুতুলের পাশে ঘেসে বসলো। পুতুল শুয়ে আছে ঠিকই, কিন্তু সে ঘুমায়নি। ইমাদ তা জানে। হাতটা ওর ঘাড়ের উপর রেখে ইমাদ বলল, জানি না যা হয়েছে ঠিক হয়নি, হয়তো বকাটা মেইন ছিল না। মেইন ছিল তোমার জন্মদিনে আমি বকেছি, কষ্ট দিয়েছি তোমায়, এটাই তোমার মনকে আঘাত করেছে। আমার ব্যবহারটা একদমই ভালো ছিল না, তাছাড়া আগে এমনটা করিনি। আজ কেন করলাম সেটা ভেবে পাচ্ছি না। অফিসে এত কাজ ছিল, আমি ডিপ্রেসড ছিলাম, তার উপর এত ফোন কল। তুমি একবার আমার সঙ্গে কথা বলো, তোমার সাথে মিসবিহেভ করে আমার নিজেরই ভীষণ খারাপ লাগছে। একবার আগের মতো করে তাকিয়ে দেখো আমায়, আমি তোমার সেই চাহনি মিস করছি পুতুল। জানি তুমিও কিছু খাওনি, রাগ খাবারের সঙ্গে কেন দেখাবে? খাবার তো দোষ করেনি, মা কত ভালো রেঁধেছে, খেয়ে দেখো। পুতুল শুনছো আমার কথা? ইমাদ যখন দেখলো পুতুল নড়ছে না, সেও শুয়ে পড়লো পুতুলের পাশে। বেশ কিছুক্ষণ নীরব থেকে হুট করে পেছন থেকে জাপটে ধরলো সে পুতুলকে। মুখটাও পিঠে ঠেকিয়ে ফিসফিস করে বলল, এই বোকা ছেলেটাকে মাফ করা যায় না? আর জীবনেও বকবো না, সত্যি। তুমি বকো আমায়, কি খুশি দাও, তাও কথা বলা অফ দিও না প্লিজ। আমার কিছু ভালো লাগছে না। এত শতর মাঝে মা আমাদের দুজনকে মেনে পাশে ঢুকতে দিয়েছে, থাকতে দিয়েছে, এটা সেলিব্রেট করতেই ভুলে গেছি আমরা। রাগটা সাইড করা যায় না পুতুল? পুতুল হালকা নড়ে উঠেছে। ইমাদ যখন কথা বলছিল তার ঠোঁটজোড়া পুতুলের পিঠে লাগছিল শুধু। পুতুলের অস্বস্তি বোধ চরম পর্যায়ে চলে গেছে। ইমাদ আর একটা কথা বললে সে মরে যাবে, এরকম অনুভূতি ভয়ানক হয়। কাতুকুতু বলে এটাকে। কাতুকুতু একটা মানুষকে হাসাতে হাসাতে পাগল করে দেওয়ার ক্ষমতা রাখে।
আর ইমাদ এখন তাই করছে। হয়তো সে জানে না তার এই কাজে পুতুলের কাতকুতু লাগছে, তাও সে বিড়বিড় করেই কথা বলেই যাচ্ছে। হাবিজাবি যত কথা আছে সেসব। পুতুল লাফ দিয়ে উঠে বসলো। ইমাদ চমকে সে উঠে বসেছে। ল্যাম্পশেড জ্বালানো, সেটার আলোতে পুতুলের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট পরিলক্ষিত। ইমাদ হাতটা বাড়িয়ে ওকে ধরতে যেতেই পুতুল একটা ধাক্কা দিল। ধাক্কাটা জোরে ছিল না, আমার আসতেও না, মোটামুটি বেগ ছিল। ইমাদ সরে গেছে দূরে। পুতুল তার খোলা চুলগুলো হাত দিয়ে মুখের সামনে থেকে সরিয়ে কানের পেছনে নিয়ে বলল, আমার খালা ঠিক বলেছিল, আপনার থেকে কিছু আশা করা বোকামি। আর আজ আমি সেই বোকামি করলাম। সেই বোকামি না করলে আমার আজকের দিনটা নষ্ট হতো না। থ্যাঙ্কস, অনেক অনেক থ্যাঙ্কস, আমার জন্মদিনটা সবচেয়ে নিকৃষ্ট বানানোর জন্য। আর এখন আমাকে ছুঁয়ে কি প্রমাণ করতে চাইছেন আপনি? আমি গলে যাব, পাগল হয়ে যাব? আমাকে কি মনে হয় আপনার? আমি আর 5টা ওয়াইফের মতন না, স্বামী যা নয় তাই বলবে রাতে, তারপর কপালে এসে চুমু দিলে সে গলে পানি হয়ে যাবে। ওরকম না আমি। যতদিন না আপনার এই কাজের প্রতি রাগ আমার মাথা থেকে না নামছে, ততদিন পুতুল আপনার দিকে এভাবে তাকাবে না যেমনটা আগে তাকাতো। পুতুল মুখ ঘুরিয়ে শুয়ে পড়লো আবার। ইমাদ মূর্তির মতন আগের জায়গায় বসে আছে। পুতুলের এত লম্বা ভাষণে সে হাসবে নাকি কাঁদবে সেটার অঙ্ক কষাকষি করছে মাথার ভেতর, আর মাঝে মনে ভাবছে, পুতুল বাচ্চা একটা মেয়ে, ওর কথা সিরিয়াস নেওয়া এক প্রকার বোকামি। তবে সে মাত্র যেসব বললো সেগুলোতে তাকে সুঠাম একটা সংসারী মেয়ে মনে হলো। বেশ ভালো, নিজেকে অ্যাকচুয়াল হাজবেন্ড মনে হলো এই প্রথম। বিয়ের পরে প্রথম ঝগড়া। আমার বেশ লাগছে। মনে হয় আমি সেই প্রথম পুরুষ যার কাছে স্ত্রীর সঙ্গে হওয়া বিবাদ ভালো লেগেছে। পুতুল ঘুমানোর সব চেষ্টা করেও ব্যর্থ। এপাশ ওপাশও করতে পারছে না, কারণ অন্য পাশে ইমাদ। এপাশ ওপাশ না করলে তো ঘুমই আসবে না। এভাবে এক পাশে শুয়ে থেকে ঘুম হয় নাকি? ইমাদও কম না, এখনো ঘাপটি মেরে বসে আছে। পুতুল উঠে চলে গেল বারান্দার দিকে। ইমাদ একটু ফোন বের করছিল, ফেসবুকে যাবে বলে। পুতুলকে ওরকম উঠে চলে যেতে দেখে সেও পিছু পিছু গেল। পুতুল এক কোনায় আর ইমাদ অন্য কোনায়। পুতুল এবার প্রচুর রেগে গেল, পিছনে তাকিয়ে বলল, আপনার সমস্যা কি? আমার বারান্দা, আমি আসতেই পারি, সমস্যা ব্যাপার থাকে। এখন আমিও বলতে পারি তোমার সমস্যা কি। পুতুল রেগে রুম থেকে বের হয়ে যাচ্ছিল। ইমাদ ছুটে এসে ওর হাত ধরে আটকালো। পুতুল হাত ছাড়াতে ছাড়াতে বলল, বেশি হয়ে যাচ্ছে। আমি যেখানে খুশি সেখানে যাব, আপনার কি তাতে? না, যাবে না। আপনি বলার কে? তোমার বিয়ে করা হাজবেন্ড। শোনো, আমি সিলিন্ডার দুইটা নিতে পারি একসাথে। আমার আর আরিয়ানদের সিলিন্ডার আমি একসাথে তুলতাম। তোমাকে তুলতে আমার তেমন সমস্যা হবে না। বেশি তালিবালি করলে না, কোলে তুলে নিয়ে আসবো। তারপর কি হবে? কোলে তুলে নেওয়া কোন ধরনের ব্ল্যাকমেল? আশ্চর্য, আপনি একটা পাগল। হাত ছাড়ুন আমার। ছাড়লাম, দরজা লাগালাম, বাইরে যেতে পারবে না তুমি। আমি পানি খাবো, সরুন। তুমি এখানে বসো, আমি পানি আনছি। ইমাদ দরজা খুলে ডাইনিং এর দিকে গেল পানি আনতে। পুতুল গাল ফুলিয়ে বিছানায় এসে বসেছে। ইমাদ পানি এনে আবার দরজা লাগিয়ে ফেলেছে। পুতুলের দিকে গ্লাসটা ধরে বলল, না না, মাথা ঠান্ডা করো একটু। পুতুল পানি খেয়ে বলল, আমি এখানে শুব না। এখানেই ঘুমাও, আমি বরং সোফায় গিয়ে শুই। কি আর করবো, পোড়া কপাল আমার। পুতুল চুপচাপ শুয়ে পড়েছে। ইমাদ বালিশ হাতে দরজা ধরে বলল, আমি যাচ্ছি কিন্তু, সোফার উপর অনেক মশা আছে কিন্তু। তাছাড়া বাবা মা দেখে ফেলার চান্সও আছে। পুতুল ঘাড় ঘুরিয়ে বলল, থাক, যেতে হবে না। ওই পাশে এসে শোনো, তবে মুখ ঘুরিয়ে আমার দিকে তাকাবেন না। আমি ঘুমানোর সময় কেউ তাকিয়ে থাকলে আমার ঘুম আসে না। যথা আজ্ঞা। ইমাদ এসে শুয়ে পড়েছে চুপচাপ। দুজনের পেটের ভিতর খিদা লাফালাফি করছে। রাত 1টা বেজে গেল, অথচ এখনো দুজনের চোখে ঘুম নেই। পেটে খিদে থাকলে কি আর ঘুম আসে? পুতুল মনে হয় মরেই যাবে। সে খিদে একেবারে সহ্য করতে পারে না। আর এখন এতক্ষণ ধরে না খেয়ে আছে। তার উপর মুরগির রান্না হয়েছে। লোভ সামলানোই যাচ্ছে না কিছুতে। এর ভেতর ইমাদের উপর প্রচন্ড রাগ। খাবার খেলে ইমাদ ভাবে রাগ শেষ। উফ, কি ঝামেলা। ইমাদের খিদে পেলেও সে চুপচাপ আছে, নড়াচড়া করছে না। পুতুল খায়নি, এখন সে খেতে বসলেও খাবার তার গলা দিয়ে নামবে না। জোর ঝামেলা। পুতুল এত রাগী আগে জানা ছিল না। চঞ্চল কম বয়সী একটা মেয়ের কিনা মনে মনে এত গভীর রাগ চাপা ছিল। অনেক কষ্টের শেষে দুইজন ঘুমিয়ে পড়েছে। তবে দুজনের পেটের খিদা একটা ভালো কাজ করেছে। আর তা হলো দুজনকে কাছে নিয়ে এসেছে। ভোরে ইমাদ চোখ খুলে পুতুলকে তার গায়ের সাথে লেপ্টে থাকতে দেখে চোখকে সরতে গিয়েও সরল না। মুগ্ধ চোখে তাকিয়ে রইল। পুতুলকে দেখতে নিষ্পাপ মনে হয়,
কত সুন্দর করে সে মুখটা ইমাদের টি শার্টের ভেতর লুকিয়ে রেখেছে। আস্তে আস্তে শ্বাস নিচ্ছে আর নিঃশ্বাস ফেলছে। ইমাদ হাতটা বাড়িয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিল, কপালে ঠোঁট জোড়া লাগিয়ে চুমু এঁকে দিল। তারপর যখন তার হুঁশ আসলো যে সে কেন এমনটা করছে, তখন এক ঝটকায় উঠে বসে পড়ল। পুতুল নড়ে চড়ে অন্যদিকে ফিরে শুয়ে পড়েছে। ইমাদ নিজের কপালে নিজে বাড়ি মেরে উঠে গেল ফ্রেশ হতে। পুতুল ঘুম থেকে উঠেছে আরো কিছুক্ষণ পর। ইমাদ ফ্রেশ হয়ে এতক্ষণ অপেক্ষা করছিল ওর ওঠার জন্য। মা যদি দেখে ইমাদ আগে উঠেছে আর পুতুল পরে, তাহলে শুরু করবে আবার। পুতুল ঝাপসা চোখে তাকিয়ে আছে ইমাদের দিকে। চোখটা কিঞ্চিত ঢলে গিয়ে বিছানা থেকে নামলো সে। সোজা ওয়াশরুমে চলে গেল মধু খেতে। ইমাদ বারান্দা থেকে ওকে দেখছিল। পুতুল মুখ দিয়ে বের হতেই ইমাদ বেরিয়ে গেল রুম থেকে। পুতুলও পিছু পিছু গেল। মা ড্রয়িং রুমের ফ্লোরে বসে আছে, ইয়োগা করছে। পুতুল এক নজর তাকে দেখে রান্নাঘরের দিকে ছুটে গেল। ইমাদ ডাইনিং এর কাছে এসে ঢক ঢক করে এক বোতল পানি খেয়ে ফেললো। মা বাম চোখ খুলে বললেন, ক্ষুধা লেগেছে বুঝি? বউ খাওনি তো এখনো, তাহলে পানি খাওয়ার কি দরকার তোর? বউ পানি খেলে তারপর তুই খাইস, আদরে ফেটে যায় একদম। ইমাদ চুপচাপ সোফায় এসে বসেছে। মা উঠে দাঁড়িয়ে বললেন, ইমাদের বাবা, এত কিসের ঘুম তোমার? সারাদিন ঘুমাতে দাও সেটা পারবে? অকর্মণে ঢেকি একটা। বাবাকে বকতে বকতে ইমাদের মা রান্নাঘরে পা রাখতেই দেখলেন পুতুল তড়িঘড়ি করে রুটি বানাচ্ছেন। তিনি আর কিছু না বলে চলে আসলেন ওখান থেকে। ইমাদ এক পা দুপা করে এগিয়ে এসে হালকা কেসে বলল, আপেল একটা খাবে? পুতুল রাগী চোখে একবার তাকিয়ে রুটি বানানোতে মন দিল আবার। ইমাদ ফ্রিজ খুলে জুসের বোতল নিল খাবে বলে। পুতুল ঠাস করে খুন্তি রেখে বলল, এত যে পানি খাচ্ছেন, পরে রুটি না খেলে তো আপনার আম্মু বলবে আমার দোষে আপনার পেটে সমস্যা হয়েছে। এক রাতে না খেয়ে এখন রুচি চলে গেছে আপনার। ইমাদ অরেঞ্জ ফ্লেভারে জুসটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বোকার মতন। বোতলটা ঠান্ডা অনেক, খেলে পরান জুড়িয়ে যাবে। না হয় আরো পরে নাস্তা খাওয়া হবে, তো তোমার মাকে দেখি একটা রুটি খেয়ে দেবো, ব্যাপার না। এসব ভেবে ইমাদ নড়ে চড়ে বলল, আমার প্রচুর খিদে, এই জুসটা পুরো খেয়ে আবার তোমার হাতে নরম রুটি খাওয়ার ক্ষমতা আর খিদে দুটোই আছে আমার। সুতরাং প্যারা দিও না, শান্তিতে আরামসে রুটি বানাও। কথাটা বলে ইমাদ একটা গ্লাস নিয়ে তাতে জুস ঢেলে পুতুলের হাতের পাশে অব্দি এগিয়ে গেল। এরপর নিজের জুসটুকু খেতে খেতে সোফায় এসে বসলো। নিজের বাসায় থাকার আনন্দই অন্যরকম। যদিও তমিজ আঙ্কেলের থেকে নেওয়া সেই ফ্ল্যাটটা দুর্দান্ত, তারপরেও কেন যেন এই বাসাটাতে শান্তি পাওয়া গেল। দু চোখ বন্ধ করে বোতলের শেষ জুসটাও খেয়ে নিয়েছে ইমাদ। চিপি লাগাতে লাগাতে মুচকি হেসে চোখ খুলতেই দেখলো মা কোমরে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। ইমাদ ভ্যাবাচাকা খেয়ে ঠিক হয়ে বসলো। তারপর বলল, কি হয়েছে? খিদে লেগেছে বাবু? তোমার বউ জুস খেয়েছে, তুমি খাচ্ছ যে? আহারে, কত আদর। ইমাদ ভ্রু কুঁচকে বোতলটা সেন্টার টেবিলের উপর রেখে দিল। হয়তো নিজের শয়তান বন্ধুরা এমন করে খোঁচায় না যেমনটা মা খোঁচাচ্ছে। হয়তো কি বলছি, জীবনে আমার কোনো বন্ধু এমন করে খোঁচায়নি আমায়। এসব তো বন্ধুরা করবে। আর আমার কপাল দেখো, মা আমাকে এমন খোঁচায় উঠতে বসতে। কি রে, কিছু বলিস না কেন? কি বলবো? তোর আদরের বউ খেয়েছে, তাকে না দিয়ে তোর জুস গলা দিয়ে নামছে তো। ইমাদ বুঝলো মায়ের এমন মজা করা বন্ধ করতে হবে। সে শক্ত হয়ে বসে বলল, পুতুলের প্রতি তোমার এত টান, আগে জানতাম না তো। ও খেয়েছে নাকি খায়নি তা জানার জন্য তুমি এত উতলা হয়ে পড়ছো। জিও মা জিও, তোমার মতন শাশুড়ি যেন ঘরে ঘরে হয়। পুতুলের ভাগ্য ভালো বলতে হবে। ইমাদের মা তবদা খেয়ে দাঁড়িয়ে আছেন। চারদিকে চোখ বুলিয়ে একটিবার রান্নাঘরের দিকে চেয়ে বললেন, আশ্চর্য, তোর বউয়ের প্রতি আমার টান হবে কোথা থেকে? আমি তোর কেয়ার করি, আর নয়তো তোর বাপেরও কেয়ার করি না। আমার এত সময় নাই, চোখে শশা লাগিয়ে টাইম পাই না, আবার পুত্রবধূর কেয়ার করতে যাব। ইমাদ হাত ভাঁজ করে দাঁত খেলালো। মা চোরের মতন ওর দিকে তাকিয়ে আছেন। ইমাদ দাঁত কেলাতে কেলাতে বুঝিয়ে দিচ্ছে সে কিছু একটা জানে, যেটা এখন মা শুনলে তার খুব লজ্জা হবে। আর তারপরেও লজ্জা পাবার ভয় না করে জিজ্ঞেস করেই বসলেন, কেন ইমাদ এমন দাঁত কেলাচ্ছে? এর পিছনে রহস্যটা কি? ইমাদ হালকা ভাব নিয়ে টিভিটা অন করে বলল, কি আবার শুনলাম কাল পুতুল কাঁদতে কাঁদতে বাসায় ঢোকার পর তুমি ওকে সান্ত্বনা দিয়েছিলে। মা ঢোক গিলে অগ্নি দৃষ্টিতে বাবার রুমের দিকে তাকালেন। ইমাদের বাবা যত নষ্টের গোড়া, কি দরকার ছিল এই খবর ছেলেকে দিয়ে দেওয়া? ইজ্জতের এক ফোঁটা বালিও রাখলো না। কি হলো মা, এবার তুমি চুপ কেন? তোর সাথে আজগুবি কথা বলার সময় আমার নেই, একটু জগিং করে আসি। মেঘটা ইদানিং বাড়ছে খুব, নিজের শরীরেরও তো যত্ন নিতে হবে, তাই না? ইমাদ উঠে দাঁড়িয়ে বলল, তাহলে চলো আমি সহজে। আমারও মনে হচ্ছে ইদানিং আমার মেদ জমেছে। বিয়ের পরে ছেলেদের মেদ হয় এটা আমি বিয়ের কদিনের মাথায় টের পেয়ে গেলাম।
মা হন্তদন্ত করে দরজা খুলে বেরিয়ে যেতে যেতে বললেন, আমি আর কলোনির বাকি বয়স্ক মহিলারা থাকবে, তুই গিয়ে কি করবি? বসে বসে টিভি দেখ। ব্যাস। মা লাপাত্তা। ইমাদ গেল রান্নাঘরের দিকে। পুতুল রুটি বানানো শেষে এবার ডিম ভাজি করছে। গ্লাস খালি, তার মানে জুসটা খেয়েছে। ইমাদ তাই একটুখানি হেসে বাবার রুমের দিকে গেল। বাবা চশমা চোখে লাগিয়ে বিছানায় শুয়ে ফোন দেখছেন। ইমাদ তার পাশে এসে বসলো। বাবা ওকে দেখে বললেন, কিরে, তোর মা কই? জগিয়ে গেছে। ভোরে উঠে একবার গেল না, এখন আবার কি জন্য গেছে? লজ্জায় পড়ে। যাই হোক, তোমার এই কয়দিন কেমন কেটেছে? মানে আমাকে ছাড়া এতদিন পর মায়ের সাথে থাকছো। সব মিলিয়ে নিরামিষ তরকারি। উফ, বেশি ঝাল। সে যাই বলো না কেন, আমার আজকে পরিবারটা একেবারে সম্পূর্ণ মনে হচ্ছে। সম্পূর্ণ হতে এখন অনেক দেরি। প্রধান হলো তোর মা, সে ঠিক তো সব ঠিক। আচ্ছা, পুতুল কি করছে? রাস্তা বানাচ্ছে। খালি পেটে? বেচারি কাল থেকে না খেয়ে আছে। ইমাদ, তুই আজকে হোটেল থেকে খাবার কিনে আনতে পারলি না? মা জানলে কি হবে জানো তো? পুতুলকে জুস এক গ্লাস দিয়েছি, আমার কিছু করা ছিল না। জোর করে রুটি খাওয়াতে গেলে এখন উল্টে রাগ ঝাড়বে। পরে ভুলটা করেই ফেললি। মেয়েটার জন্মদিনে তার সাথে এমন ব্যবহার করলি যে সে বাধ্য হয়ে আমাদের কাছে চলে এসেছে। এটা ঠিক না। মাকে ভালোবাসিস, সেটা খুব ভালো, কিন্তু এখন তোর ভালোবাসার খাতায় আরেকটা নাম যোগ হয়েছে। তাকেও ভালোবাসতে হবে, কারণ তার সাথে তোর ভালোবাসার সম্পর্ক। মাকেও ভালোবাসবি। তোকে কি বলছি, তুই তো অলরেডি তোর মাকে ভালোবাসিস। আমি বলছি পুতুলকেও ভালোবাস। আসলে যা করেছি ওর সাথে সেটা ঠিক করিনি। ক্ষমা চাওয়ার সুযোগ পাচ্ছি না। ওর মাথায় রাগ উঠে বসে আছে, না আমার নামই নিচ্ছে না। কি করি বলো তো? কটা দিনের জন্য দূরে কোথা থেকে ঘুরে আয়, ভালো লাগবে। আমিও তাই ভেবেছিলাম। ও আমার কাছে এই আবদারটাই করেছিল সেদিন। তাহলে তো হয়েই গেল, গিয়ে ঘুরিয়ে আন, দেখবি মন আগের মতন সতেজ হয়ে গেছে ওর। ঠিক আছে, তাহলে আজকেই ঘুরতে নিয়ে যাব। তুমি শুধু মায়ের দিকটা সামলিও। ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। নাস্তা করতেই সবাই একসাথে টেবিলে আলাদা আলাদা কিনারায় বসেছে। পুতুল নিচের দিকে তাকিয়ে তার রুটি খাওয়ায় ব্যস্ত। ইমাদ হালকা কেশে নড়ে চড়ে মায়ের দিকে তাকিয়ে বলল, আমার অফিসের কাজের জন্য সীতাকুণ্ড যেতে হবে, তাই আমি চাচ্ছি পুতুলকে সঙ্গে করে নিয়ে যাব। মা মুখে রুটি নিয়ে পুতুলের দিকে একবার তাকালেন, তারপর চুপচাপ চিবানো শুরু করে দিলেন। ইমাদ উঠে বলল, চা আমি আনছি, তুমি বসো। পুতুল চুপ করে খাচ্ছে। সবাই নীরবতা পালন করছে এখন। বাবা রেডি হচ্ছে মায়ের সাথে এই টপিক নিয়ে কথা বলার জন্য, কিন্তু হলো তাই উল্টো। মা এই ব্যাপারে একটা কথাও বলেননি। তার মাথায় কি ঘুরছে তা বাবাও বুঝছেন না। পুতুল ইমাদ তো দূরে থাক, পুতুলের মন একটু হলেও ভালো হয়েছে ঘুরতে যাওয়ার কথা শুনে। খিদের চোটে কখন যে তার খাবারটা শেষ করে ফেললো বুঝতেই পারেনি। ইমাদ আসতে দেরি করছে বলে পুতুল নিজেই গেল দেখতে। গিয়ে দেখলো ইমাদ কাপে চা ঢালছে। পুতুল ওর থেকে চায়ের কাপের ট্রে নিয়ে ফিরে আসলো আবার। মা চা খেয়ে তার রুমে চলে গেছেন। ইমাদ অপেক্ষায় ছিল মায়ের মতামতের। কিন্তু মা দেখি কিছুই বলছে না, নেগেটিভ আর না পজিটিভ। বাবা বললো চিল করতে। মায়ের এমন গম্ভীর রূপ দেখে চিল কেন করি? ওদিকে পুতুল বিছানায় বসে এক দৃষ্টিতে আমাকেই দেখছে। আমি যদি বলি ব্যাগ গোছাও, তাহলে সে গোছাবে। কালকে রাগের কারণে একটা শব্দ কথাও বলছে না। এমনিতে ঘুরতে যেতে এক পায়ে খাড়া। মেয়ে মানুষের মন আসলেই বোঝা দেয়। ওরকম তাকিয়ে আছেন কেন? সেম, তুমিও আমার দিকে তাকিয়ে আছো। আমি তাকিয়ে আছি জানার জন্য যে আমি কি আজকে রান্না করতে রান্নাঘরে ঢুকবে, নাকি ঘুরতে যাব বলে ব্যাগ গোছাবো। আপনার তো আবার মাথার থুরি, কথা ঠিক নেই। যাবো, ব্যাগ গোছাও। তবে কি দিয়ে গোছাবে শুনি? শব্দ তামিজ আঙ্কেলের বাসায়। এক্সাইটেড হয়ে এটাই ভুলে গেছো। তাহলে কি করব? মায়ের সাথে কথা বলে আসছি, বাসায় ফিরে ব্যাগ গুছিয়ে দেবে। মা বারান্দায় এসে লুকিয়ে চড়িয়ে দেখছেন ইমাদ আসছে কিনা। ইমাদের একটা অভ্যাস, মায়ের রুমে আসার আগে মা বলে ডাকা। এখনো তাই। সে মা বলে ডাকতে ডাকতে আসছে এদিকে। ব্যাস, উনি কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে রইলেন। ইমাদ এগিয়ে এসে মাকে কাঁদতে দেখে তার মুখটা ফ্যাকাশ হয়ে গেল। মায়ের হাত ধরে সে বলল, কি হলো মা, কাঁদছো কেন? কি আর বলবো, কাল থেকে প্রচন্ড পেটে ব্যথা। চেয়েছিলাম তোকে বলবো না, কিন্তু তোর দূরে চলে যাওয়ার কথা শুনে আর চেপে রাখতে পারলাম না। বসো এই চেয়ারে। ওষুধ খেয়েছো? আর তুমি কাঁদছো কেন? চোখে এত পানি, কতক্ষণ ধরে কাঁদছিলে? আমাকে একবার ডাকতে পারতে। রুমের এক পাশে জানালা, সেই জানালার উপরে হলো বারান্দা। ইমাদের বাবা জানালা খুলে মাথা বের করে বললেন, সব সেটিং স্প্রে কামাল। ইমাদ ভ্রুকুসকে বলল,
মানে? ওই যে মেয়েরা মুখে হাবিঝাবি মেখে পিস পিস করে পানির ছিটে দেয় না, ওই স্প্রে গুলো দিয়ে তোর মা মাত্র স্প্রে করেছে মুখের উপর। আহারে, কান্নার ডলাডল। ইমাদ মায়ের দিকে তাকাতেই মা রেগে বললেন, আমার কান্না তোমার কাছে ড্রামা মনে হয়? দেখছিস ইমাদ, তোর বাবা আমায় এখনো অবিশ্বাস করে। এত বড় ছেলের সামনে নিজের বউকে অপমান করতে লাগলো না তোমার? তুমি যে ক্লাস 7-এ থাকতে ড্রামা কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলে, সেই খবর আমার শাশুড়ি আমায় দিয়েছে। আমি সব জানি। ভালো, তাই বলে আমি এখন নাটক করছি না একটুও। এবার আমি সত্যি সত্যি কাঁদতেছি, দেখ। ইমাদ, আমি কিছুক্ষণ আগে দেখেছি তোর মা স্প্রে বোতলে পানি ভরছিল। যদি সত্যি ওগুলো মিনারেল ওয়াটার না হয়ে চোখের পানি হয়ে থাকে, তাহলে তোর মাকে আবার কেঁদে দেখাতে বল। দেখলি ইমাদ, এই কারণে তোর বাবার সঙ্গে আমি থাকি নাই এত বছর। কি পরিমাণ জ্বালাচ্ছে নিচের চোখেই দেখ। ইমাদ হাত দিয়ে মায়ের মুখটা মুছে বলল, কোমরে স্প্রে বোতলের মুখ দেখা যাচ্ছে, বের করে ড্রেসিং টেবিলে রেখে দিও। আমি তনিজ আঙ্কেলের বাসায় যাচ্ছি জামা কাপড় আনতে, ওখান থেকে চলে যাবো। আচ্ছা, পেট ব্যথার ওষুধ কিনে দিয়ে যাবো যাওয়ার সময়। মা ঢোক গিলে স্প্রে বোতলটা বের করে বললেন, মাইগ্রেনের আনিস, পেট ব্যথার না, মাইগ্রেনের ব্যথা বেড়ে গেছে। বাবা রুমের ভেতর রেলিং চেয়ারে বসে দুলতে দুলতে নখে ফু দিচ্ছেন। ইমাদ চলে যেতেই মা স্প্রে বোতল নিয়ে এগিয়ে এসে বাবার মুখের উপর স্প্রে করে দিয়ে বললেন, আমার সাথে তোমার এত কিসের শত্রুতা? ইমাদ শুধু তোমার ছেলে না, সে আমারও ছেলে। আমি কি দাবি করেছি যে সে শুধু আমার ছেলে? বেকুবি পেয়েছ তো আমার থেকে। পুতুল দেয়ালে কান পেতে শোনার চেষ্টা করছিলেন ভেতর রুমে কি কথা হচ্ছে। অবশ্য তার যে কান পাতার অভ্যাস, তাতে বিন্দুমাত্র লাভ তার হয় না। কান তো দেয়ালের সাথে মিশিয়ে নিলেও সে এক ফোঁটা কথা শোনে না, তাও হুদাই শোনার চেষ্টা করে। কান লাগিয়ে শুনতে গিয়ে প্রায় ঘুমিয়েই পড়েছিল সে। ধপাস করে পড়ে যাওয়ার আগেই ইমাদের গলার আওয়াজ পেয়ে তার 2 মিনিটের ঘুমটা গায়েব হয়ে হুশ ফিরে আসলো। হকচকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছে সে। ইমাদ খেয়াল করেনি পুতুলের কান পাতার দিকে। সে হাতের ঘড়িটার দিকে এক ঘুরান্তি দিয়ে পুতুলের দিকে তাকিয়ে বলল, নাও, রেডি হয়ে নাও, তনিজ আঙ্কেলের বাসায় যাবো। সেখান থেকে সব গুছিয়ে যাওয়ার পথে মাকে মাইগ্রেনের ওষুধ কিনে দিয়ে যাবো, এরপর সোজা বাস স্টেশন। পুতুল কথাগুলো শুনছে ঠিক, কিন্তু তারপরেও সে মূর্তির মতন দাঁড়িয়ে আছে ইমাদের মুখের দিকে চেয়ে। ইমাদ ভ্রু নাচিয়ে বলল, কথা কি শুনছো নাকি আবার বলতে হবে? না মানে শুনেছি, কিন্তু আরেকটা কথা শোনার ছিল। আপনার মা কি মত দিয়েছেন আমাদের ঘুরতে যাওয়ার কথা নিয়ে? আপনি তো বলেছিলেন গেলে আপনার মায়ের মতামত নিয়ে যাবেন। বলেছিলাম, কিন্তু এটা তো জানতাম না যে মা কিছু না কিছু করে অমত পোষণ করবে, তাই বাধ্য হয়ে আমাকে দ্বিমত পোষণ করতে হলো। কথাটা বলে ইমাদ রুম থেকে বেরিয়ে গিয়েছে। পুতুল চোখ দুটোকে ঘুরিয়ে ঘাড়িয়ে মাথা চুলকে ওর পিছু পিছু চলে গেল। বাবা মা ঝগড়া করছেন, ইমাদ সেদিকে খেয়াল না করে বের হয়ে গেছে। পুতুলও ওর পিছু নিল। বাসার সামনে থেকে একটা রিক্সা নিয়েছে তারা। পুতুলের মনে পড়লো কাল ইমাদ ওর সঙ্গে বাজে ব্যবহার করেছে, আর তাই সে একটু সরে বসলো। ইমাদের গায়ের সাথে ওর হাত লেগছিল এতক্ষণ, এখন হাতও লাগছে না। ইমাদ ওর দিকে তাকিয়ে বলল, তোমাকে ঠিক বুঝি না। পুতুল ভেঙচি কেটে দিয়েছে। ইমাদ আর কিছু বলল না। বাসায় আসার পর পুতুল 14টা শাড়ি রেডি করছে সীতাকুণ্ড নেবে বলে। ইমাদ বিষয়টা খেয়াল করেনি, তার মাথা ধরেছিল বলে চা বানাচ্ছিল রান্নাঘরে। চায়ের কাপ হাতে নিয়ে যখন রুমে এসে এমন কাণ্ড দেখলো, একটুর জন্য হাত থেকে সিরামিকের কাপটাই পড়ে যাচ্ছিল। এ কি পুতুল, তুমি পার্মানেন্ট হওয়ার জন্য ব্যাগ প্যাক করছো? পুতুল ভ্রুকুসকে ব্যাগের চেন আটকিয়ে বলল, আপনি ওসব বুঝবেন না, এই শাড়িগুলো আমার 3 দিনের জন্য এনাফ। তুমি 3 দিনে 12-14টা শাড়ি পরবে? ও মাই গড, আমরা আছি 4 দিনের জন্য। ওহ তাই, তাহলে আরো কটা নিতে হবে মনে হয়। পুতুল শোনো, মজা করবে না, এতগুলো শাড়ি নেওয়ার কোনো দরকার দেখছি না আমি। 2টো সালোয়ার কামিজ আর 2টো শাড়ি দাও, ব্যাস হয়ে গেল। বেশি কথা বললে একদম যাবই না, একা একা গিয়ে ট্যুর দিয়ে আসবো। ওহ হ্যাঁ, আপনি কেন ট্যুর দিবেন? আপনি তো অফিসের কাজে যাচ্ছেন। আমার মুড ঠিক করতে এবার আমাকেও সাথে নিচ্ছেন, না হলে আপনার সাধ্য কই মাকে বলে হানিমুনে কক্সবাজার যাওয়ার? কে বললো অফিসের কাছে যাচ্ছি? মা যাতে সরাসরি মানা না করে তাই বললাম অফিসের কাছে। এমনিতেই হিরোমন যাচ্ছি আমরা। পুতুল কোমরে হাত দিয়ে বলল, তাহলে কক্সবাজার বলা যেত না? দুনিয়ায় আর কোনো ভালো জায়গা পেলেন না? আমি ভাবলাম সত্যি সত্যি মনে হয় অফিসের কাজে যাচ্ছেন। কক্সবাজারে কাজে যাচ্ছি এটা বললে মা বিশ্বাস করতো না। আর সীতাকুণ্ড কম কিসে, 3.5 কিলোমিটার উঁচু চন্দ্রনাথ পাহাড়, যেটা শীর্ষে আছে চন্দ্রনাথ মন্দির। আবার আছে সীতাকুণ্ড ইকো পার্ক,
আর সমতল ভূমি আর পাহাড়ে ভরা। তারপরে আছে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, এরপরে গুলিয়াখালী সমুদ্র সৈকত। আর কি লাগবে তোমার? গুলিয়াখালীতে গেলে তোমাকে তো টেনেও আনতে পারবো না মনে হয়। ও, গুয়াখালী সীতাকুণ্ডতে? জানতাম না তো। তাহলে ঠিক আছে। ইমাদ তার 3টে ফুল হাতার শার্ট আর 2টো টি শার্ট নিল ব্যাগে। এরপর কি মনে করে মাথা তুলে বলল, তুমি সেখানে গিয়ে শুধু শাড়ি পরবে নাকি? না তো, শাড়িগুলোর নিচে 3 পিসও আছে। এত কিছু নিলে? এই জন্য বলি ছোটবেলায় মা বাবার সঙ্গে ঘুরতে যাওয়ার সময় তাদের দুজনের ব্যাগ প্যাক নিয়ে এত ঝামেলা হতো কেন? মাইগ্রেনের ওষুধ বাবার হাতে দিয়ে ইমাদ পুতুলকে নিয়ে বাস ধরছে সীতাকুণ্ডের উদ্দেশ্যে। পুতুল তার ফোন টিপে মাকে কল করে জানিয়ে দিল তারা সীতাকুণ্ড যাচ্ছে। সীতাকুণ্ড পৌঁছাতে 5 ঘন্টার মতন সময় লাগবে। ইমাদ কানে ইয়ারফোন লাগিয়ে চোখ বন্ধ করে রেখেছে। পুতুল অনেকক্ষণ ধরে জানালার সাথে মাথা ঠেকিয়ে বাইরে দেখছিল। সবুজ গাছগাছালি, আবার ছোট নদী, আবার পুকুর, এমন করে অনেক কিছু দেখলো সে। ফেরিওয়ালা দেখলো 5-6 জন। এক কাতারে লাইনে লাইনে হেঁটে চলছে তারা। কি সুন্দর লাগছিল। বাসের গতি বেশি বলে ছবিটা তোলা হলো না। এরপর দেখলো একটা পুকুরের মাঝ বরাবর দালান। দেখতে অনেক অদ্ভুত মনে হলেও বলে পুতুল দালানটা যতদূর দেখা যাচ্ছিল ততদূর পর্যন্ত চেয়েছিল। 4 তলা দালান, তাও আবার পুকুরের মাঝে। কি দারুণ! এবার মনে হচ্ছে ফোন হাতে নিয়ে বসতে হবে। কত ভালো ভালো জিনিস মিস করছে। ছবি তুলে রাখলে পরেও দেখা যাবে। তবে ছবি না তুলে এমনি দেখাতেও কিছু লাভ আছে। আর তাহলে চোখের দেখাটা আসল। ফোনে 100 বার দেখলেও সেই তৃপ্তি আসে না। এই ভেবে মনটাকে সান্ত্বনা দিল। ইমাদ রোবটের মতন বসে আছে, সারা শব্দ নেই, মনে হয় ঘুমিয়ে পড়েছে। পুতুল বেশ কিছুক্ষণ ধরে ইমাদকে দেখলো। সে সুদর্শন পুরুষ, মুখে প্রচুর ভাবের ছাপ, তবে তার মাঝে আমি ভাব দেখি না। মানুষকে দেখে নাকি বোঝা যায় সে ভাবওয়ালা মানুষ, কিন্তু এই মানুষটার ক্ষেত্রে ঠিক তার উল্টা। তার মধ্যে তো আমি ভাবের ভও দেখি না। তাহলে এই ক্ষেত্রে উক্তিটি কাটলো না। ঠিক সে সময় বাস ব্রেক কষাতে ইমাদ সামনের সিটের সাথে হালকা পাতলা বাড়ি খেলো। মাথায় হাত দিয়ে ঘষতে ঘষতে হক চকিয়ে সে পুতুলের দিকে তাকালো। সে ব্যথা পেয়েছে কিনা দেখতে। পুতুল দাঁত কেলিয়ে বলল, পুরুষ মানুষ চিতায় উঠেও যদি একবার চোখ মেলার সুযোগ পায়, তবু সেটা মেলবে মেয়েদের দিকে, বলেছে সমরেশ মজুমদার। ইমাদ মাথা থেকে হাত সরিয়ে বলল, সেই মেয়েটা আমার বউ হয়। পুতুল দাঁত কেলিয়ে জানালার দিকে ফিরে বসলো আবার। ইমাদ ওর গা ঘেঁষে বসে বলল, রাগ আছে নাকি গেছে? বলেছিলাম না, এত সহজে আমার রাগ যায় না। বকতেন নর্মাল দিনে। আমার জন্মদিনটা খারাপ করে দেওয়ার কোনো দরকার আপনার নেই। আপনি একটা খারাপ লোক। ইমাদ মুচকি হেসে হাতটা বাড়িয়ে পুতুলের পেটের ওপর দিয়ে নিয়ে কাঁধের উপর রাখলো। পুতুল চোখ বড় করে তাকিয়ে আছে। ইমাদ ওর মুখ দেখছে না তো। পকেট থেকে ফোন বের করে তাকে যেন কল করছে। পুতুল ওর হাতটা সরাতে সরাতে বলল, মেজাজ বিগড়াবেন না একদম, কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবো আপনাকে। ইমাদ ফোন কানে ধরে বলল, হ্যালো স্যার, গুড নুন। কেমন আছেন? জি আমিও ভালো। আসলে একটা কথা বলার জন্য ফোন করেছিলাম। আপনার জিমেল ইনবক্সটা চেক করিয়েন। আমি 5 দিনের ছুটির জন্য একটা লেটার সেন্ড করেছি। জানি স্যার, ওটা আপনি এমনিতেও দিয়ে দিতেন। তারপর রুলস তো রুলসই হয়। ওকে স্যার, থ্যাংক ইউ। পুতুল ইমাদের হাত ছড়াতে না পেরে চিমটি কাটলো। ইমাদের খবর নাই, সে আবার কানে ইয়ারফোন গুঁজে দিয়েছে। হাত সরান, না হলে চেঁচিয়ে কমো। এই লোকটা ইফটিজিং করে। বউকে ইফটিজিং করা অপরাধ? অবশ্যই। ডোমেস্টিক ভায়োলেন্সের কেসে ফালাবো আপনাকে। চেনে না মায়ে? আমি জেলে গেলে আবার মায়ের সঙ্গে থাকো তুমি। জেলে গেলে খিলখিল করে হাসবো আর তোমার আর মায়ের কাণ্ড দেখাবো। বাবা মায়ের সব খবর দেবে টাইম টু টাইম। নিদারুণ খুনসুটি শেষে অবশেষে তারা সীতাকুণ্ডে এসে পৌঁছালো। সেখানে এসে বিপাকে পড়লো ইমাদ। হোটেল সাইমনে এসে যে একটা রুম খালি আছে সেটা হলো ডাবল বেড। পুতুল হাসতে হাসতে মরে যাচ্ছে। ইমাদ শেষে উপায় না পেয়ে সেই রুমটাই বুক করেছে। রুমে এসে পুতুল সামনের বিছানাটায় বসে বলল, আপনি আর আমি আলাদা, দূরে থাকবেন আমার থেকে। ইমাদ অন্য বিছানায় বসে বলল, ইয়ে, কবে মনে হয় দুজনে এক ছিলাম। ডাবল হলেও কি আর না হলেও কি, আমরা তো নামে স্বামী স্ত্রী। আবার স্ত্রীর গায়ে মাথা ঠেকিয়ে রাখলেই দোষ হয়ে যায় যত। সেই স্ত্রী আবার আমাকে নিয়ে উপহাস করে। বাহ, দারুণ। পুতুল ভ্রুকুচকে ইমাদের দিকে তাকিয়ে রইল। মানুষটার হলো কি? আমি তো মজা করে বললাম। এই কথাকে কোথা থেকে কোথায় নিয়ে গেলেন? আমার কি দোষ? প্রচন্ড রাগের সময় যদি কেউ ভালোবাসতে আসে, সেটা তো বিফলে যাবেই। আমার জায়গায় অন্য মেয়ে থাকলে ধরে ঝাঁটাপেটা করতো। আর সেখানে উনি আমাকেই দোষ দিচ্ছেন। জানি তো সব ইচ্ছে করে করেছে।
জীবনে কোনোদিন আমার হাত ধরলো না। আর ঘুরিয়ে ফিরিয়ে যেদিন আমার মেজাজ চরক গাছে ছিল ঠিক সেদিনই তিনি আমায় ছুতে গেলেন। বুঝি না আমি এসব।